আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। সংস্কৃতি বলতে কি বোঝায়? প্রথম প্রশ্নটা, সংস্কৃতি বলতে কি বোঝায়, এর উপাদান সমূহ ও তাৎপর্য আলোচনা। তাহলে সংস্কৃতি 19 শতকের মাঝামাঝি সময়ে মার্কিন সমাজবিজ্ঞানী ওয়াইল্ড ইমারসন সংস্কৃতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন এবং তার সংজ্ঞা এরকম বলেছেন: সমাজবদ্ধ মানুষের সামাজিক আচরণের হলো সংস্কৃতি। কিন্তু তার এই ধারণা বা সংজ্ঞাটি বেশিদিন টিকতে পারেনি। বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ, অধিকাংশ সমাজবিজ্ঞানীগণ এটি গ্রহণ করেনি। তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন, যেমন মানুষের আস্থার আচরণ, রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, কলা কৌশল, সঙ্গীত ও সাহিত্য ইত্যাদি বিষয়গুলো সমষ্টিকে সংস্কৃতি বলে। মইনুল মুন্না জোরে অর্থনীতি কথা বলো বলেছেন ভাই, কিছু সমাজবদ্ধ শোনা যাইতেছে না। মানুষের প্রণালীতে, সমাজবদ্ধ মানুষের জীবন প্রণালী হলো সংস্কৃতি। মানুষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে সকল কর্মকাণ্ড নিয়োজিত, তার সমষ্টিকে সংস্কৃতি বলে। আবার কেউ কেউ সুধাভাবি বলেছেন মানুষ যা করে তাই সংস্কৃতি। আজ থেকে প্রায় 100 বছর আগে ব্রিটিশ সমাজবিজ্ঞানী স্যার এডওয়ার্ড বার্নেট টেইলর সংস্কৃতির একটি মানসম্মত সংজ্ঞা প্রদান করেছেন। তিনি তার সংজ্ঞায় বলেছেন, সংস্কৃতি হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা যা বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, প্রথা এবং অন্য কোনো সামর্থ্য বা অভ্যাস যা সমাজের একজন সদস্য হিসেবে মানুষ অর্জন করে, এটাই হলো সংস্কৃতি। তিনি আরো বিস্তৃতভাবে বলেছেন, সমাজের সদস্য হিসেবে মানুষ যেসব অভ্যাস ও দক্ষতা আয়ত্ত করে এবং যেসব জ্ঞান, বিজ্ঞান, শিল্প নৈপুণ্য, আইন, নৈতিকতা, মূল্যবোধ, আচার ব্যবহার গড়ে তুলে, সেগুলো একসাথে মিলে যে জটিল ও পরিপূরক একটা রূপ প্রকাশ করে, তাকে তিনি সংস্কৃতি বলেছেন। সংস্কৃতির উপাদান সমূহ, সংস্কৃতির উপাদান মূলত দুই ধরনের হয়। একটা হলো বস্তুগত, আর একটা হলো অবস্তুগত। বস্তুগত গুলোর মধ্যে এদের বৈশিষ্ট্য হলো ভূদৃশ্যে এরা পরিব্যাপ্ত থাকে, অর্থাৎ সহজেই দেখা যায়। কিন্তু বিমূর্ত বা অবস্তুগত যেগুলো আছে সেগুলো দেখা যায় না, অনুভব করা যায়। যেমন চারিত্রিক বৈশিষ্ট্য অবস্তুগত, এটি দেখা যায় না। ধর্মীয় বিশ্বাস, এটি দেখা যায় না। আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ, এগুলো মূলত দেখা যায় না, তাই এগুলো অবস্তুগত। ইংরেজ জীববিজ্ঞানী জুলিয়ান হাক্সলি সংস্কৃতির উপাদানকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন: বুদ্ধি ও মনোবৃত্তিক বিষয়ক উপাদান, সামাজিক উপাদান, কারিগরি উপাদান। বুদ্ধি ও মনোবৃত্তিক উপাদান সমূহের মধ্যে আছে ভাষা, ধর্ম, জাদুবিদ্যা, লোকগাথা, রুচিশীলতা প্রভৃতি। আর এগুলো মূলত ওই যে দুই ধরনের বস্তুগত ও বস্তুগতের মধ্যে বুদ্ধিভিত্তিক যেগুলা, সেগুলো অবস্তুগতর মধ্যে পড়ে, কারণ এগুলা দেখা যায় না, অনুভব করা যায়। মানুষের চিন্তা চেতনা, সৃষ্টিশীলতা, আদর্শ স্থাপন, এগুলা মূলত দেখা যায় না, অনুভব করা যায়। দ্বিতীয়ত সামাজিক উপাদান, এগুলির মধ্যে আছে ব্যক্তিবর্গের বিবাহ, পরিবার গঠন, জীবনধারা, প্রজনন, সন্তান পালন প্রভৃতি। এগুলাও মূলত অবস্তুগত পর্যায়ে পড়ে। 3 নম্বরে আছে কারিগরি উপাদান। কারিগরি উপাদানের মধ্যে আছে খাদ্যদ্রব্য, গৃহাদি, বস্ত্র ও পরিচ্ছদ, আসবাবপত্র, অলংকার, অস্ত্র শস্ত্র, যন্ত্রপাতি, যানবাহন, বইপত্র, দোয়াত কলম ইত্যাদি। এগুলা বস্তুগতের মধ্যে পড়ে, এগুলো আমরা দেখি এবং সহজেই দৃশ্যমান হয়। এগুলো হলো সংস্কৃতির উপাদান। সংস্কৃতির তাৎপর্য নিয়ে এখন আলোচনা করবো। সংস্কৃতি যেহেতু কোনো সমাজের জীবনধারার প্রতীক স্বরূপ, সেহেতু সংস্কৃতি কোনো সমাজের বৈশিষ্ট্য উদ্ঘাটনে সবিশেষ ভূমিকা পালন করে। সমাজ ছাড়াও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বুদ্ধিষ্টের বিকাশে। ভূমি ব্যবহার ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব সুবিদিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এটি অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া, ইন্ডিয়ানা প্রভৃতি অঙ্গরাজ্যের কতিপয় অঞ্চলে বসবাসরত মেনোনাইট জনগোষ্ঠী সাংস্কৃতিকভাবে এতটাই দৃঢ় ও অনমনীয় যে বিদ্যুৎ, টেলিফোন, মোটর কার প্রভৃতি আধুনিক জীবনের কোনো বস্তুই তারা ভোগ করে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত রাষ্ট্রের কোনো কোনো অঞ্চলে বিদ্যুৎ, টেলিফোন, মোটর কার না থাকার কারণ হচ্ছে সংস্কৃতি। এটা তাদের দারিদ্রতা নয়। গণচীনে ঘোড়া দুধ উৎপাদন বা ব্যবহারের বিশেষ প্রচলন নেই। এর কারণ বয়স্কদের দুগ্ধপান চীনের সংস্কৃতিতে নেই। চীন, ভারত, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি পৃথিবীর বহু অংশে শূকর পালন একটি সাধারণ কৃষি সংক্রান্ত কর্ম, কিন্তু মুসলিম সমাজে ও ইসরায়েলে এরূপ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ, কেননা ইসলাম ও ইহুদি ধর্মে শূকরের মাংস ভক্ষণ সম্পূর্ণ হারাম। মানুষের পরিবেশের
মিথস্ক্রিয়া উদ্ঘাটন ব্যতীত ভৌগোলিক অঞ্চল সীমিতকরণ ও আঞ্চলিক সীমানা নির্ধারণে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বিশেষ ভূমিকা রয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে সংস্কৃতি পরিবর্তনশীল এবং সংস্কৃতির পরিবর্তনের ফলে পরিবর্তন হয় সাংস্কৃতিক ভূদৃশ্যেরও। এ ধরনের পরিবর্তন মূলত বিবর্তনমূলক। সুতরাং ভূদৃশ্যের বিবর্তনমূলক পর্যালোচনার মাধ্যমে সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে অবহিত হওয়া যায়। বিবর্তনমূলক পরিবর্তন ছাড়া ভিন্ন কোন জনগোষ্ঠী দ্বারা উপনিবেশ স্থাপনের ফলেও কোন অঞ্চলের ভূদৃশ্যের পরিবর্তন ঘটতে পারে। সুতরাং আনুক্রমিক অভিবাস দ্বারা পর্যালোচনার মাধ্যমে সাংস্কৃতিক ভূদৃশ্যের পরিবর্তন জানা যায়। এ ধরনের পর্যালোচনা দ্বারা বিভিন্ন সমাজ ও জনগোষ্ঠীর অতীত, স্থানান্তর ও অভিপ্রায়ণ সম্পর্কেও অবহিত হওয়া যায়। এটা হলো আমাদের প্রথম প্রশ্ন, সংস্কৃতি কি এবং এর উপাদানসমূহ তাৎপর্য। এখন আমি দ্বিতীয় প্রশ্নটা আলোচনা করব। সংস্কৃতির উদ্ভব ও বিস্তার সম্পর্কিত দুটি মতবাদ আছে। একটা হলো উদ্ভাবন মতবাদ, দ্বিতীয়টি হলো প্রসারণ মতবাদ। উদ্ভাবন মতবাদটা হলো যে কোনো জিনিস, অজ্ঞাত জিনিস খুঁজে বের করা। এর সংজ্ঞাটা এরকম: কোনো নতুন প্রলক্ষণ বা বৈশিষ্ট্য, আচার প্রথা, চিন্তাধারা সৃষ্টিকে উদ্ভাবন বলে। অর্থাৎ সংস্কৃতির অবিরত পরিবর্তনের ফলে যে একটা স্থায়ী রূপ লাভ করে, সেটাই হলো উদ্ভাবন। এই উদ্ভাবন সংস্কৃতির একজন সদস্য বা একটি গোষ্ঠী কর্তৃক হতে পারে। যেমন প্রাচীনকালে পশুর চামড়া পোশাকের কাজে ব্যবহার হতো। বিভিন্ন সম্প্রদায়ের রাজা বাচ্চারা তাদের চাদর বা বিভিন্ন কিছু পোশাক তৈরি করতো পশুর চামড়া দিয়ে। কিন্তু বর্তমানে এই কাপড় বা পোশাক তৈরি করা হয় সুতা থেকে। উদ্ভাবন সৃষ্টিশীল বলে এর উত্তরোত্তর বৃদ্ধিপূর্বক বিস্তৃতি ঘটে। উদ্ভাবন বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন প্রাতিষ্ঠানিক উদ্ভাবন। এর মধ্যে আছে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন, লিখিত গঠনতন্ত্র। বুদ্ধিগত উদ্ভাবন, এর মধ্যে আছে বৈজ্ঞানিক আবিষ্কার, দার্শনিক ধারণা, যেমন টেলিফোন আবিষ্কার, পরিবেশ দূষণ রোধে কি করণীয়। অস্তিত্বগত উদ্ভাবন, কোনো কিছুর অস্তিত্ব পূর্ব থেকেই বিদ্যমান অথচ অনুন্মোচিত ছিল, অর্থাৎ উন্মোচন ছিল না, কিন্তু পরবর্তীতে এটা আবিষ্কৃত হয়েছে। যেমন কলম্বাসের আমেরিকা আবিষ্কার। আমেরিকা আগে থেকে আবিষ্কৃত ছিল, কিন্তু কলম্বাস আবিষ্কার করে এটা নাম একটা মহাদেশ অনুসারে নাম হয়। উদ্ভাবনের কয়েকটি প্রয়োজন, কেন উদ্ভাবন হয়? এর মধ্যে প্রথমটা হলো নেসেসিটি বা প্রয়োজন। প্রয়োজনীয়তা কিন্তু উদ্ভাবন হয়। যেমন এইডস একটি মারাত্মক ব্যাধি, এর প্রয়োজনে, এই রোগটার প্রয়োজনে কিভাবে প্রতিকার পাওয়া যায়, তার জন্য এইচআইভি প্রতিষেধক উদ্ভাবন একটা প্রয়োজন। দৈবক্রম, প্রযুক্তিগত দিক থেকে কোনো একটি কিছু হঠাৎ তৈরি করার প্রবণতাকে দৈবক্রম বলে। হঠাৎ কোনো কিছু তৈরি হলে সেটাকে দৈবক্রম বলে। 1895 সালে ইতালির বিজ্ঞানী মার্কনি হঠাৎ করে রেডিও আবিষ্কার করেন। স্বতন্ত্র, একই স্থানে পৃথক সময়ে স্বতন্ত্রভাবে কোনো জিনিস উদ্ভাবনকে স্বতন্ত্র উদ্ভাবন হিসেবে অভিহিত করা হয়। এটাও একটা প্রয়োজন। যেমন বাংলাদেশের মৃৎশিল্প, পিরামিড শিল্প, খাদ শিল্প। প্রথমে ছিল মৃৎশিল্প, প্রয়োজনের তাগিদে সেটা পিরামিড শিল্প হয়, সেখানে খাদ শিল্প, পরবর্তীতে ধাপে ধাপে একই স্থানে যুগপৎ, একই সময়ে। যুগপৎ মানে একই সময়ে কোনো দুটি ঘটনা ঘটা। যেমন প্রাচীন চীন ও মিশরে পেপিরাস গাছের পাতা লেখার কাগজ বা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয়টা হলো প্রসারণ। প্রসারণ বা ডিফিউশন, এটাকে ব্যাপন নামে অভিহিত করা হয়। সংস্কৃতি রূপান্তরের দ্বিতীয় পর্যায় এর অবস্থা হলো প্রসারণ বা পরিবর্তন। কোনো কিছু কোনো এলাকায় আবিষ্কারের পর যখন এটা বিস্তার লাভ করে, অর্থাৎ ব্যাপনের মাধ্যমে এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়ে, তখন তাকে প্রসারণ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলাম ধর্ম আরবে অবতীর্ণ হওয়ার পরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। টেলিফোন প্রথম ইউরোপে আবিষ্কৃত হয়, কিন্তু এটা পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এটাকে প্রসারণ বলে। প্রসারণের অপর নাম ব্যাপন। প্রসারণ বা ব্যাপনের মাধ্যম সমূহ: ব্যক্তিগত যোগাযোগ, ধর্ম প্রচারকদের তৎপরতা, দেশ বিজয়। প্রসারণটা কিভাবে হয়? ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে হয়, ধর্ম প্রচারকের তৎপরতা, দেশ বিজয়ের মাধ্যমে হয়, বাণিজ্যের মাধ্যমে হয়, গণসংযোগের মাধ্যমে হয়। ব্যক্তিগত যোগাযোগ, প্রথমটা আলোচনা করছি। ব্যক্তিগত যোগাযোগ এটা কিভাবে হয়? একটি গ্রামে প্রবর্তিত কোনো বিশেষ কৃষি পদ্ধতি ব্যক্তিগত যোগাযোগের ফলে সর্বপ্রথম তার প্রতিবেশী গ্রামগুলিতে ছড়িয়ে পড়ে।
দ্বিতীয়টা হলো ধর্ম প্রচারকদের তৎপরতা। ধর্ম প্রচারকগণ পৃথিবীর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছুটে বেড়াতেন। তারা নিজেদের ধর্ম অন্যদের মধ্যে ছড়িয়ে দিতেন। যেমন আমাদের সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ এসেছিলেন। কিন্তু সিলেট প্রথমে ছিল হিন্দু শাসিত একটি এলাকা। এই এলাকার শক্তিশালী রাজা ছিল গৌরগোবিন্দ, কিন্তু শাহজালাল আসার পরে তিনি তার সংস্কৃতি এখানে ছড়িয়ে দেন। বর্তমানে এগুলা দেখা যায় না। এগুলো আর দেখা যায় না। দেশ বিজয় এটিও বর্তমানে দেখা যায় না। আগে বিভিন্ন রাজারা, যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ভারতবর্ষে প্রথম এসছে। সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে এখানে ইসলামের প্রসার ঘটান, সংস্কৃতির বিস্তার ঘটান। এটি আসলে এখন দেখা যায় না। 4 নম্বরে বাণিজ্য, এটা বর্তমানে দেখা যায়। যেমন বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকায় পরিভ্রমণ করে, পরিভ্রমণের মাধ্যমে তার যে নিজস্ব সংস্কৃতি আছে সেটা অন্যদের ওই এলাকার মাঝে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। গণসংযোগ মাধ্যম, এর মাধ্যমে এটিও বর্তমানে দেখা যায়। যেমন 1946 সালে কম্পিউটার ও পরবর্তীতে ফ্যাক্স, ইমেইল, ইন্টারনেট প্রযুক্তি সংস্কৃতি প্রসারণ যুগান্তকারী ভূমিকা। প্রসারণ বা ব্যাপনের প্রকার ও মডেল। নৃবিজ্ঞানী উইজারের মতে এই প্রসারণ বা ব্যাপন 2 প্রকার। একটা হলো অচেতন বা অপরিকল্পিত ব্যাপন, যেমন ভ্রমণকারী, সওদাগর, পোশাক, বিশ্বাস ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে কোনো সংস্কৃতি অপর সংস্কৃতি এর কোনো বৈশিষ্ট্য গ্রহণ করলে তাকে অপরিকল্পিত ব্যাপন বলে। সচেতন বা পরিকল্পিত ব্যাপন, বিদেশি আক্রমণকারী কর্তৃক নতুন দেশ জয় করে বিজিত দেশের জনসাধারণের ওপরে বিজয়ী দেশের রীতিনীতি, বিশ্বাস, যাত্রা কৌশল পদ্ধতি বাধ্যতামূলকভাবে প্রয়োগ করা হলে তাকে পরিকল্পিত ব্যাপন বলে। অর্থাৎ একটা বাধ্যগত আর একটা হলো অবাধ্যগত। সচেতনমূলক বা পরিকল্পিত ব্যাপনটা বাধ্যতামূলক, অচেতন বা অপরিকল্পিত ব্যাপনটা বাধ্যতামূলক। সুইডিশ ভূগোলবিদ হেগারস্ট্র্যান্ড এর পদ্ধতি অনুসারে ভূগোলবিদগণ প্রসারণের 2টি মডেল উপস্থাপন করেছেন। প্রথম মডেলটি, যখন সংস্কৃতি একটি প্রলক্ষণ বা বৈশিষ্ট্য, প্রলক্ষণ মানে বৈশিষ্ট্য, কোনো একটি অঞ্চলে উদ্ভাবিত হয়, তখন উৎপত্তি স্থলের নিকটবর্তী অঞ্চলে অধিক প্রসারণ ঘটে। এটা সম্বন্ধে আমরা বুঝি, কোন একটা সংস্কৃতি বা কোন একটা বৈশিষ্ট্য যখন একটি অঞ্চলে উদ্ভব করে, তখন তার নিকটবর্তী অঞ্চলে এটা ছড়িয়ে পড়ে, তারপর আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়ে। এটা হলো মডেল 1। মডেল 2 এর মূল কথা হচ্ছে, প্রথম সময়কালে যে কোনো প্রলক্ষণের বা বৈশিষ্ট্যের প্রসারণ অতি মন্থর গতিতে অগ্রসর হয়। আস্তে আস্তে পরে পুরো দেশে ছড়িয়ে পড়ে। এই হলো 2টি মডেল প্রসারণ সম্পর্কে। এবং এটি এই 2 নম্বর প্রশ্নটি এর মাধ্যমে সমাপ্তি হলো। সংস্কৃতির উদ্ভব ও বিস্তার সম্পর্কিত মতবাদ যে দুটি, এটি আলোচনা করবো। এখন আমি 3 নম্বর প্রশ্নটি, অর্থাৎ আমার শেষ প্রশ্নটি আমি আলোচনা করবো সংস্কৃতির বিভিন্ন আত্মীকরণ প্রক্রিয়াগুলো, অর্থাৎ সংস্কৃতির যে প্রক্রিয়া ছড়িয়ে পড়ে সেই প্রক্রিয়াগুলো। সংস্কৃতি যে প্রক্রিয়া ছড়িয়ে পড়ে সেটাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। সাংস্কৃতিক আত্মীকরণটা কি? কোনো এলাকায় অধিবাসীদের সংস্কৃতি যখন কোনো এলাকার অধিবাসীদের সংস্কৃতি এবং বিজেতা বা ধর্ম প্রচারকদের সংস্কৃতি যখন কিছুকাল পাশাপাশি বিদ্যমান থাকে, তখন অধিবাসীদের সংস্কৃতি প্রবল ও বিজেতাদের সংস্কৃতি দুর্বল ও অনুন্নত থাকে। এই অবস্থায় দুর্বল সংস্কৃতি উন্নত ও প্রভাব বিস্তারকারী সংস্কৃতির সাথে একীভূত হয়ে যায়। এই প্রক্রিয়াকে সাংস্কৃতিক অঙ্গীভবন বা অ্যাসিমিলেশন বা সাংস্কৃতিক আত্মীকরণ বলে। অর্থাৎ তুমি একজন কোন এলাকায় গেল, তখন ওই এলাকার যে সংস্কৃতি সেটা যদি অপেক্ষাকৃত দুর্বল থাকে এবং ওই লোকটার সংস্কৃতি যদি অপেক্ষাকৃত শক্তিশালী বা ভালো থাকে, তখন ওই দুর্বল সংস্কৃতিটা ওই সমাজ থেকে উঠে যায় এবং ওই শক্তিশালী সংস্কৃতিটা ওই অঞ্চলে প্রচলিত হয়ে যায়। এটা হলো সাংস্কৃতিক আত্মীকরণ। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, অতীতে ইংরেজ সংস্কৃতি ফরাসি সংস্কৃতি থেকে তুলনামূলকভাবে অনুন্নত ছিল, অর্থাৎ কম উন্নত ছিল ইংরেজ সংস্কৃতিটা। 1066 সাল থেকে শুরু করে 3 শতাব্দীর মধ্যে বৃহৎ ফরাসি সংস্কৃতির উপাদানগুলো ইংরেজদের সংস্কৃতির মধ্যে অনুপ্রবেশ করে। কারণ ফরাসি সংস্কৃতিগুলো উন্নত ছিল, কিন্তু প্রথমে ইংরেজদের সংস্কৃতি এতটা উন্নত ছিল না। তখন ফরাসিদের সংস্কৃতি উন্নত ছিল এবং তাদের সংস্কৃতির সংখ্যা ছিল কম।
আমরা সম্ভবত জানি যে সংস্কৃতি উন্নত এবং কম সহজে অর্থাৎ সহজে গ্রহণ করা যায়, সেটাই আমরা গ্রহণ করি। তেমনি এই ফরাসিদের সংস্কৃতি এর সংখ্যা কম ছিল বিদায় ইংরেজরা খুব সহজেই সেই সংস্কৃতি গ্রহণ করে তাদের দেশে ছড়িয়ে দেয়। এটা একটা উদাহরণ। এই সাংস্কৃতিক আত্মীকরণ সাধারণত দুটি প্রক্রিয়া সংঘটিত হয়। একটা হলো সাংস্কৃতিক সমাকলন, দ্বিতীয়টা হলো সংস্কৃতায়ন। সাংস্কৃতিক সমাকলনটা বিভিন্নভাবে হয়, যেমন অর্থনৈতিক সমাকলন, রাজনৈতিক সমাকলন, প্রাতিষ্ঠানিক সমাকলন, সংমিশ্রণ প্রক্রিয়া। এই চারটি মাধ্যমে সাধারণত এই সমাকলনটা হয়, অর্থাৎ যে প্রক্রিয়া ছড়িয়ে পড়ে সেই প্রক্রিয়াটা এই চারটি প্রক্রিয়া হয়। অর্থনৈতিক সমাকলনের মধ্যে আছে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতি দ্বারা এক জনগোষ্ঠী বা সংস্কৃতি গোষ্ঠীর পণ্য কিংবা অর্থনৈতিক সুবিধা অপর জনগোষ্ঠী বা সংস্কৃতি দ্বারা গৃহীত হতে পারে। যেমন আমাদের দেশের যে ধান উৎপাদন প্রক্রিয়া, সেটা এমন দেশ আছে যেগুলোতে ধান উৎপাদন হয় না, সেই দেশে আমরা ছড়িয়ে দিতে পারি। এটা মূলত অর্থনৈতিক সমাকলন। রাজনৈতিক সমাকলন এটা কিভাবে হয়? রাজনৈতিক সমাকলন গুলো কোন একটি রাষ্ট্রে জাতিগতভাবে সংখ্যালঘু জনগোষ্ঠী নাগরিক হিসেবে সম অধিকার অর্জনের পর নিজেদের ক্ষুদ্র জোট প্রবণতা পরিহার করে এবং ক্রমশ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সাংস্কৃতিক অবলোকন সীমা আত্মস্থ করে। অর্থাৎ আমাদের দেশে মূলত মুসলমান প্রধান দেশ এবং এই মুসলমানদের অনেক সংস্কৃতি আছে, কিন্তু খুব কম সংখ্যক যেগুলো সংখ্যালঘু জনগোষ্ঠী আছে তারা মুসলমানদের অধিকাংশ সংস্কৃতি আত্মস্থ করে, কারণ যেহেতু এটা বেশি প্রচলিত, বেশি ইয়ে হয়। প্রাতিষ্ঠানিক সমাকলন, একটি রাষ্ট্রের পৃথক জনগোষ্ঠীর সদস্যগণ একই স্কুল, কলেজ, ক্লাব, প্রতিষ্ঠান প্রভৃতি সংগঠন প্রভৃতিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলে প্রাতিষ্ঠানিকভাবে একটা বিস্তৃতি সংস্কৃতি বিস্তৃতি ঘটে, প্রক্রিয়াটা সম্পন্ন হয়। সংমিশ্রণ প্রক্রিয়া, যেমন আমরা জানি সংমিশ্রণ প্রক্রিয়াটা এমন ভাবে হয়, যেমন একজন ক্রিকেটার, তিনি পেশায় ক্রিকেটার, এবং একজন নারীকে যিনি সাংস্কৃতিক কর্মী অর্থাৎ গান বাজনা পরিবেশন করেন, তাদের মধ্যে যদি বিয়ে হয় তখন একে অপরের যে পেশা সেটার দুজনের উপর প্রভাব পড়ে। অর্থাৎ ওই নারীর যে গান ওই পুরুষ আস্তে আস্তে আত্মস্থ করে, আর ওই যে পুরুষের যে পেশা খেলোয়াড় সেটা নারীর মধ্যে আস্তে আস্তে প্রভাব বিস্তার করে। এভাবে মূলত সাংস্কৃতিক সমাকলন প্রক্রিয়াটা ঘটে। দ্বিতীয়টা সাংস্কৃতিক বা সংস্কৃতায়ন। এটা কিভাবে ঘটে? সংস্কৃতায়ন বা বলতে বোঝায় সমগ্র মানব সমাজে প্রচলিত অগণিত আচরণের মধ্যে নিজ প্রয়োজন ও মূল্যবোধ অনুসারে নিজস্ব সংস্কৃতির দ্বারা বাছাই করা বা মনোনয়ন করা। মানব সংস্কৃতির প্রধান নীতি হলো রুচি অনুসারে বাছাই করা বা মনোনয়ন করা, অর্থাৎ যার যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবে। এর মাধ্যমেও এই প্রক্রিয়াটার মাধ্যমেও সাংস্কৃতিক বিস্তৃতি ঘটে। এই প্রক্রিয়াটার মধ্যে আছে সাংস্কৃতিক আরোপণ, অর্থাৎ সংস্কৃতায়নের একটা রূপ হলো সাংস্কৃতিক আরোপণ। এটা কিভাবে ঘটে? সংস্কৃতি কোনো জড় বস্তু বা স্থির বস্তু নয়। সংস্কৃতি পরিবর্তন ও প্রসারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে এটি কোনো স্থির নয়। সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। স্বভাবতই সংযোগ ও সংস্পর্শের মাধ্যমে সংস্কৃতির বিস্তৃতি ও সম্প্রসারণের যে ধারা সূচিত হয় তা শান্তিপূর্ণ ও অবলম্বন ঐচ্ছিক, অর্থাৎ নিজের প্রয়োজনে যেটা পছন্দ করে সেটা সে বাছাই করে। সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে সুবিধাজনক কোনো উপকরণ সহসা প্রসারিত হয়ে থাকে। অন্যদিকে বিশ্বাস ও মূল্যবোধের মতো বিমূর্ত বিষয়গুলি সহসা, বিমূর্ত মানে অবস্থাগুলো যেগুলো আমরা দেখি না বা অনুভব করি, প্রসারিত হয় না। উন্মুক্ত পরিবেশ ব্যতি রেখে অনেক সময় রাজনৈতিক ও সামরিক প্রভাব এবং শক্তির মাধ্যমে সংস্কৃতির প্রসারণ ঘটানো হয়ে থাকে। সংস্কৃতির এ ধরনের প্রসারণকে সাংস্কৃতিক আরোপণ বলা হয়। আরোপিত বা চাপিয়ে দেওয়ার প্রবণতার ক্ষেত্রে অবলম্বন প্রক্রিয়া বাধ্যতামূলক। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্রিটিশ উপনিবেশগুলিতে ইংরেজ সংস্কৃতির ব্যাপক আরোপণ ঘটে। ব্রিটিশ উপনিবেশগুলিতে, যেমন বাংলাদেশে, ভারতবর্ষে ব্রিটিশরা প্রায় 190 বছর শাসন করে গেছে। তাদের খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান প্রভৃতি অনেক সংস্কৃতি আমাদের মধ্যে চলে এসেছে। এই সংস্কৃতির মূল বৈশিষ্ট্য সংস্কৃতায়ন বা সাংস্কৃতিক আরোপণের মূল বৈশিষ্ট্য পাশাপাশি অবস্থিত দুটি সংস্কৃতির মধ্যে সংস্কৃতায়ন ঘটে। অর্থাৎ পাশাপাশি দুটি সংস্কৃতি থাকতে হবে, তাহলেই সংস্কৃতায়নটা ঘটবে। দ্বিতীয়ত সংস্কৃতায়ন আন্তঃসাংস্কৃতিক প্রভাবের ফল।
সংস্কৃতায়ন কোনো দৈব ঘটনা নয়, এটি পর্যায়ক্রমিক ঘটনা। সংস্কৃতায়ন ও পরিব্যক্তিতে পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তন প্রক্রিয়ায় সংস্কৃতায়ন ঘটে। সংস্কৃতায়ন পারস্পরিকও হতে পারে, অর্থাৎ একটি বৃহৎ বৃহৎ একটি সংস্কৃতি ক্ষুদ্রতর একটি সংস্কৃতিকে সম্পূর্ণ নিশ্চিন্ন নাও করতে পারে। যেমন ইংরেজরা আমাদের যে আগের যে সংস্কৃতি ছিল ভারতবর্ষের মানুষের, সেই সংস্কৃতিগুলো তারা পুরোপুরি বিলুপ্ত করতে পারেনি, অর্থাৎ তারা তাদের যে সংস্কৃতি সেটা আমাদের উপর পুরোপুরি চাপিয়ে দিতে পারেনি, এবং সবগুলা এই উপমহাদেশের মানুষ গ্রহণ করেনি, তবে তাদের অনেকগুলাই গ্রহণ করেছে। এই হলো আমার মোটামুটি আলোচনা শেষ। আমি 3টি প্রশ্ন এখান থেকে আলোচনা করেছি। একটা হলো সংস্কৃতি কি, এর উপাদান সমূহ ও তাৎপর্য বর্ণনা। দ্বিতীয়টা হলো সংস্কৃতির উদ্ভব ও বিস্তার সম্পর্কিত যে 2টি মতবাদ রয়েছে সেটি, এবং সাংস্কৃতিক আত্মীকরণ অর্থাৎ সংস্কৃতি যে প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে সেটি আমি আলোচনা করছি। এখন আলোচনা করবে আমার সহপাঠী শিমুল। সে আলোচনা করবে সাংস্কৃতিক অঞ্চল সমূহ। ভূগোলবিদ ডি ব্লিজ এর মতে যে 12টি অঞ্চল আছে সেটি আলোচনা করবে শিমুল। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বল। সাউন্ড ক্লিয়ার নাকি? ইয়েস, ইউ ক্যান স্টার্ট। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ মইনুল আলোচনা করছিল শিমুল, আমার আলোচনা সাংস্কৃতিক শেষ, তুমি শুরু করতে। উপাদান এবং এর সম্প্রসারণের যে সমস্ত বিষয়বস্তুগুলো ছিল। প্রথমে বলে রাখি যে এই অধ্যায় থেকে যদি 2টা কোশ্চেন হয়, একটা হচ্ছে উপাদান কি এর আলোচনা, মানে উপাদানগুলো কি কি সংজ্ঞা দিয়ে এটা এর আলোচনা চায়। আর একটা হচ্ছে এই যে আমি যে টপিকটা আলোচনা করবো এখন এই টপিকের উপর থেকে, যেমন বিশ্বের সাংস্কৃতিক অঞ্চলগুলো কি কি উদাহরণ সহ বর্ণনা করে। আচ্ছা ঠিক আছে, আমি কথা না বেড়ে শুরু করছি। সংস্কৃতি একটি বহুমুখী বিষয়। এর উপাদান সমূহের ওই উপাদানগুলো আলোচনা করলো। এর উপাদানগুলো কি কি ছিল? ধর্ম ছিল, শিক্ষা ছিল, তারপর কি ছিল এর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পারিবারিক গঠন, জীবনধারা, প্রজনন ইত্যাদি হচ্ছে কি সামাজিক উপাদান। এবং মনোভিত্তিক কিছু উপাদান আছে, সেগুলো হচ্ছে ভাষা, ধর্ম, জাদুবিদ্যা, লোকগাথা, রুচিশীলতা ইত্যাদি। মানে একটা জাতির ভাবমূর্তি এবং তাদের বাসস্থান, বসতি কিরকম হবে, এবং কারিগরি উপাদানের মধ্যে কি ছিল? সকল বস্তুগত সকল সামগ্রী ইত্যাদি দ্রব্যাদি দ্বারা বোঝানো হয়। যেমন এটা কিরকম হতে পারে? যেমন একটা দেশের গঠন বা মানব বসতির ধরন কি হয়, দেশ ভেদে, অঞ্চল ভেদে, এলাকা ভেদে ভিন্ন হয়। স্বভাবত বিশ্বব্যাপী বিভিন্ন এলাকার সাংস্কৃতিক বৈশিষ্ট্য নির্ধারণ করা কষ্টসাধ্য, কেননা যদি একটি অঞ্চলকে সাংস্কৃতিক বিষয়ে অর্থাৎ সাংস্কৃতিক বিষয়সমূহের মধ্যে কি ছিল, যেমন ধর্মের কথাই বলি, যদি ধর্ম দ্বারা এই অঞ্চলকে সাংস্কৃতিক অঞ্চলকে বিভক্ত করা হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ একটা দেশের মধ্যে বা একটা এলাকার কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, একটা এলাকার মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের জাতি বসবাস করে, যেমন মুসলমান আছে, তারপরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এমন এলাকা আছে যে মানে এরা কি হয়, এদের কারো সংখ্যাগরিষ্ঠতা বেশি, যেমন মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি হলেও কোন কোন এলাকার ক্ষেত্রে দেখা যায় হিন্দুদের বেশি। একটা দেশের কথাই বলতেছি আমি, যে একটা দেশের মধ্যে বা একটা এলাকার মধ্যে যদি চিন্তা করি তাহলে কি হয়, এই ধর্ম দ্বারা কি করা যায় না, শুধুমাত্র ধর্ম এবং ভাষা দ্বারাও একটা দেশকে সম্পূর্ণভাবে একটা আঞ্চলিক অঞ্চলে বিভক্ত করা যায় না। কারণ একটা দেশের বিভিন্ন প্রদেশের ভাষা বিভিন্ন হতে পারে। যেমন ভারতের কথা চিন্তা করি, কিছু অংশ আছে তারা বাংলা ভাষাভাষী, কিছু অংশ আছে হিন্দি, আবার কিছু আছে যারা মুসলমান তারা কি আরবি ভাষা প্রকাশ করে। চীনেও ভাষা 2 রকম হতে পারে, যদিও চীনে এক ধরনের ভাষা প্রচলিত, তাও বিভিন্ন প্রদেশের ক্ষেত্রে দেখা যায় কি এই ভাষাগুলো ভিন্ন ভিন্ন হয়। এই ধরনের মানে সাংস্কৃতিক অঞ্চলকে বিভক্ত করতে গিয়ে বিভিন্ন পণ্ডিত এবং মনীষীগণ কি করছেন, দ্বিধায় পড়ছে যে কি নিয়ে করব, কোনটা নিয়ে করব বা কোনটা নিয়ে করব না। বিভাজনের অতি সাধারণ
কতিপয় কিছু উপাদান আছে, যেমন ধর্ম, ভাষা, ঐতিহ্য, সামাজিক ব্যবস্থা এবং কারিগরি উন্নয়ন প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে যে বৃহৎ ও সাধারণ অঞ্চল চিহ্নিত করা হয়, এগুলোকে সাধারণত সাংস্কৃতিক ভুবন বলা হয়। এই সাংস্কৃতিক ভূগোলকে জ্যান ব্রোয়েক 1968 সালে সমগ্র বিশ্বকে, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীটাকে 6টা অঞ্চলে বিভক্ত করেছিলেন বা সাংস্কৃতিক ভুবনে বিভক্ত করেছিলেন। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে বইলো। সাংস্কৃতিক ভবনে মানে 6টা সাংস্কৃতিক ভবনে তিনি বিভক্ত করেছিলেন জ্যান ব্রেক। একটা হচ্ছে পাশ্চাত্য জগৎ, একটা হচ্ছে মুসলিম বিশ্ব, ভারতীয়, পূর্ব এশীয়, দক্ষিণ পূর্ব এশীয় এবং মেসো আফ্রিকীয়। এখন এই পাশ্চাত্য যে জগৎটা ছিল, এটা ছিল একদমই মানে অন্ধকারের যুগ, যেরকম ছিল যে এর মধ্যে কি হচ্ছিল না, কোনো ধরনের সাংস্কৃতিক বিকাশ, মানে সব ধরনের যে সাংস্কৃতিক যে উপাদানগুলো, এগুলো কি ছিল না, বিভক্তি ছিল না। যার কারণে এই পাশ্চাত্য সাংস্কৃতিক জগৎটা ল্যাটিন আমেরিকা মোটেও খাপ খায় না এদের সাথে। যেমন ভারতীয়দের মুসলিম বিশ্বের একরকম ছিল, ভারতীয়দের একরকম ছিল পূর্ব এশীয় এবং দক্ষিণ পূর্ব এশীয়, মেসো আফ্রিকীয়। এদের আলাদা আলাদা ইয়ে ছিল, যদিও নানা ধরনের এর সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে এটি প্রাধান্য পাচ্ছে না, যার কারণে আমি আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না এটার উপর। ব্রিটিশ মার্কিন ভূগোলবিদ রিচার্ড মলিন প্রধানত ধর্মীয় ভিত্তিতে সমগ্র পৃথিবীকে 5টি ভাগে বিভক্ত করেন। এটা ছিল ধর্মভিত্তিক। ধর্মভিত্তিক ছিল 1 নাম্বার পাশ্চাত্য সাংস্কৃতিক অঞ্চল, অর্থাৎ এটা ছিল ওয়েস্টার্ন কালচার, দা খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড, অর্থাৎ খ্রিস্টানদের যে আচার আচরণ নিয়ে এই পাশ্চাত্য সাংস্কৃতিক অঞ্চলটা বিভক্ত করা হয়েছিল, যাদের কালচারটা ছিল ওয়েস্টার্ন কালচার। একটা হচ্ছে ইসলামী সাংস্কৃতিক অঞ্চল, অর্থাৎ এটা ছিল মুসলমানদের নিয়ে, সম্পূর্ণ বিশ্বের মুসলমানদের নিয়ে, দা ইসলামিক ওয়ার্ল্ড। ভারতীয় সাংস্কৃতিক অঞ্চল, ইন্ডিয়ান কালচার, এটা ছিল মূলত হিন্দুদের নিয়ে। পূর্ব এশীয় সাংস্কৃতিক অঞ্চল, এটা ছিল মূলত বৌদ্ধদের নিয়ে, বুদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নিয়ে এই অঞ্চলটা বিভক্ত করা হয়েছিল। আফ্রিকীয় সাংস্কৃতিক অঞ্চল, এটা ছিল পুরাই আফ্রিকার যে কালচারটা সেটা। অর্থাৎ এই আফ্রিকা, এই লাস্টের যে অঞ্চলটা সাংস্কৃতিক অঞ্চল, আফ্রিকীয় সাংস্কৃতিক অঞ্চল, এটার মধ্যে সুনির্দিষ্ট কোনো ধর্মের বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়নি। সেখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করতো, যার কারণে এই অঞ্চলটাকে আগে কি করা হয়নি, এই যে বিভক্ত করা যায়নি কোনো ধর্মের ভিত্তিতে। কেবলমাত্র ধর্মের ভিত্তিতে সংস্কৃতির বিভাজন কি হয় না, সম্ভব না। সেটা আমি আগেই বলছি যে ধর্মের ভিত্তিতে একটা এলাকা বা একটা জাতি, একটা দেশ বা সম্পূর্ণ পৃথিবীকে বিভক্ত করা সম্ভব না। কারণ পৃথিবীর মধ্যে হাজারো ভাষাভাষী, তারপরে উপজাতি আছে, বিভিন্ন ধর্মাবলম্বী আছে, যাদের কারণে এই ধর্মটা কি হয়নি, এই ধর্মের যে আঞ্চলিক বিষয় হিসেবে যে সাংস্কৃতিক মন্ডলকে, পরিমণ্ডলকে ভাগ করা হয়েছিল, এটা কি হয়নি, গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীতে বাস্তবতার নিরিখে, অর্থাৎ বাস্তবে যা আসলে সম্ভব, কিভাবে করা যেতে পারে, এ নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে মার্কিন ভূগোলবিদ ডিবলিস সমগ্র পৃথিবীকে মোট 12টি সাংস্কৃতিক অঞ্চলে বিভক্ত করে। এই 12টি সাংস্কৃতিক অঞ্চলে বিভক্ত করেন, সেটা কি হয়, পরবর্তীতে প্রাধান্য পায়। কারণ তার এই ভাগটা কি ছিল না, কোনো ধর্ম, কোনো জাতি বা কোনো একটি এলাকার বৈশিষ্ট্যের উপর যে হুট করে একটা অঞ্চলকে ভাগ করে দিবে, সেটা করা হয়নি। সর্বদিক, অর্থাৎ সব দিক বিবেচনা করে এই অঞ্চলটাকে ভাগ করা হয়েছে। এটা আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে একটা দেখাচ্ছি। প্রথম যে এটা ছিল, সেটা ছিল উত্তর আফ্রিকীয় ও দক্ষিণ পশ্চিম এশীয় অঞ্চল।
এই অঞ্চলে পশ্চিমে মরক্কো, মৌরিতানিয়া থেকে পূর্বে আফগানিস্তান এবং উত্তরে তুরস্ক থেকে দক্ষিণ ইথিওপিয়া পর্যন্ত বিস্তৃত ছিল মূলত এটা। এই অঞ্চল সাধারণভাবে মুসলিম বিশ্ব বা ইসলামী জগৎ নামেও অভিহিত মধ্যপ্রাচ্য ও আরব বিশ্ব হিসেবে পরিচিতি লাভ করেছিল। ব্যতিক্রম হচ্ছে এই অঞ্চলটাতে সমগ্র অঞ্চলে মুসলিম সংস্কৃতির প্রাধান্য থাকলেও ইসরায়েলে ইহুদি এবং লেবানন ও সাইপ্রাসে উল্লেখযোগ্য খ্রিস্টান জনবসতি রয়েছে। ইথিওপিয়াতে খ্রিস্টান জনবসতি এবং সিরিয়া ও মিশরে যথেষ্ট সংখ্যক খ্রিস্টানদের বসবাস দেখা যায়। এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে ভাগ করেছিলেন। প্রধান ভাষা হচ্ছে আরবি, তবে ইরান, আফগানিস্তান এবং তুরস্ক প্রভৃতি আরবি ভাষী নয়। উত্তর ইরাক এবং কুর্দিস্তান ও দক্ষিণ সুদান সাধারণত আরব বৈশিষ্ট্য থেকে ভিন্ন, অর্থাৎ আরবের যে ইসলামিক যে কালচারগুলা আমরা দেখলেই বুঝতে পারবো যে ইসলামিক অঞ্চলগুলা সব একটা দেশ ইসলামিক অঞ্চল হতে পারে, কিন্তু সেটা যে ইসলামের কোরআন সুন্নাহ বা শরিয়ার উপর মেনে চলবে তা না। এরকম সীমাবদ্ধ নাই যে একটা দেশ মুসলিম কান্ট্রি সে কোরআন হাদিস এবং শরিয়ার আলোকে চলতেছে, এরকম না। তারা এইটা থেকে ভিন্ন ছিল। ইরাকের কুর্দিস্তান এবং দক্ষিণ সুদান মূলত মুসলিম কান্ট্রি হলেও তারা কি ছিল, আরবের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে ভিন্ন ছিল। মরুভূমি ও শুষ্কতা এই অঞ্চলের প্রধান অন্যতম বৈশিষ্ট্য। একটা হচ্ছে ভৌগোলিক, এটা হচ্ছে ভৌগোলিক বৈশিষ্ট্য যে মরুভূমি এবং শুষ্কতা। মরুভূমি এবং শুষ্কতা এই অঞ্চলের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য ছিল। এই কারণে এই অঞ্চল মরুময় বিশ্ব নামে খ্যাত। উত্তর আফ্রিকার সাহারা, পশ্চিম এশিয়ার আরব, ইরানি মরুভূমির দ্বারা বিচ্ছিন্ন মরুদ্যান ও নদীর অববাহিকাগুলিতে অবশ্য ঘন জনবসতি রয়েছে। মরুভূমির অধিবাসীরাও যাযাবর, এদের বসতি অস্থায়ী, পরিবেশগত বিচ্ছিন্নতা রয়েছে। নীল নদের আবার এই অঞ্চলটাতে কি হয়েছিল, বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠছিল, যেমন নীল নদের মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস উপত্যকার মেসোপটেমিয়া সভ্যতার মতো প্রাচীন নগর রাষ্ট্র ও সাম্রাজ্যের বিকাশ এই অঞ্চলে মূলত ঘটেছিল। এই অঞ্চলে পৃথিবীর সবগুলি প্রধান ধর্মীয় মতাদর্শেরও উৎপত্তি হয়েছে। মূলত বিভিন্ন ধরনের ধর্মের যে মতাদর্শগুলো আছে সেগুলো এই অঞ্চলে উৎপত্তি হয়েছিল। স্বভাবত রাজনৈতিক, ধর্মীয় এবং জাতিদ্বন্দ্ব এই অঞ্চলে দীর্ঘ সংঘর্ষের সূত্রপাত করেছে। এটা স্বাভাবিক যে একটা অঞ্চলে যদি কোনো জাতির লোক সংখ্যাগরিষ্ঠতা হয়, তারা কি করতে চায়, তাদের সংখ্যাগরিষ্ঠতাকে আরো বৃদ্ধি করতে চায়, যার কারণে কি হয়, দ্বিজাতি তত্ত্ব বা অর্থাৎ সাম্প্রদায়িকতার যে একটা মনোভাব তার মধ্যে সৃষ্টি হয়। সাম্প্রদায়িক মনোভাবটা সৃষ্টি হলে সাম্প্রদায়িক মনোভাব একটা উপকারের দিক আছে, অপকারের দিক আছে। কারণ সাম্প্রদায়িক মনোভাবটা যদি সংখ্যাগরিষ্ঠরা মনে করে যে না, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো বা আমরা আমাদের মতো চলবো, ওরা ওদের মতো চলবে, এরকম যদি হয় তবে সেটা কি হয়, একটা দেশ বা জাতির জন্য কি উপকার হয়। তখন কি ওই অঞ্চলটাতে কোনো ধরনের জাতিগত কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। সাম্প্রতিককালে পেট্রোলিয়াম সম্পদের বদৌলতে এই অঞ্চলের শহরগুলির বিশেষ সমৃদ্ধি ঘটলেও সংযোগের অভাব, মানে ওই দেশের যাতায়াত ব্যবস্থা, এই যে দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকা অঞ্চলে যাতায়াত ব্যবস্থা উন্নত না থাকার কারণে এই অঞ্চলের জনগণ কিছুটা কি হয়েছে, মানে আদিম যুগের মতোই এখনো বসবাস করে। কারণ এদের কি যাতায়াত ব্যবস্থা ভালো নয়। কোনো দেশ বা কোনো এলাকার বা কোনো প্রদেশ, সে যদি যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে, ওই প্রদেশটা কি হয়, তাড়াতাড়ি উন্নতির ধাপের দিকে, উন্নয়নশীলের দিকে খুব দ্রুত এগিয়ে যায়। যেমন আমরা চীনের কথা চিন্তা করি, যদি এখন বর্তমান বিশ্বে কি চীন কি করে, এরকম ভাবে টক্কর দিচ্ছে তারা বিভিন্ন দেশের সাথে। কারণ কি, তাদের যে জনগণ বা জনবল এবং তাদের যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, অর্থাৎ তাদের
কমিউনিকেশনটা টোটাল পৃথিবী অর্থাৎ সারা বিশ্বের মধ্যে তাদের এই কমিউনিকেশন রাখার কারণে তারা কি করতেছে, তাদের ওই দেশ থেকে কি করতেছে, বিনিয়োগ করতেছে, বিভিন্ন দেশে বিনিয়োগের মাধ্যমে তারা কি করতেছে, উন্নত তো ছিলই, আরো উন্নতর কি করতেছে। একমাত্র এই যোগাযোগ বা যাতায়াতের কারণে কিন্তু এই চীন এতটা অগ্রগতি লাভ করেছে। একটা হচ্ছে, তারপরে হচ্ছে ইউরোপীয় অঞ্চল। ইউরোপীয় অঞ্চল মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন বাদে, এই অংশটা বাদ দেয়া সমগ্র ইউরোপকে বোঝানো হয়। বর্তমানে সোভিয়েত ইউনিয়ন নেই। রাজনৈতিক ও আর্থসামাজিক যে বৈশিষ্ট্য সোভিয়েত ইউনিয়নকে ইউরোপ থেকে আলাদা করা হয়েছিল সেগুলো দ্রুত অপসারিত হচ্ছে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে সমস্ত রাজনৈতিক এবং আর্থসামাজিক সামাজিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল, এগুলা কি করতেছে, আস্তে আস্তে ওরা চাচ্ছে যে ওদের মতো আর না থাইকা ইউরোপ মহাদেশে যেভাবে যে সংস্কৃতিটা ওরা পালন করছে ওই ধাঁচে অগ্রসর হচ্ছে, যার কারণে এই সোভিয়েত ইউনিয়নটা আস্তে আস্তে কি হচ্ছে, অপসারিত হচ্ছে। ইউনিয়নের মূল অংশ বর্তমানের রুশ ফেডারেশন ইউরোপীয় সাংস্কৃতিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা অযৌক্তিক হবে না, যেটা বললাম আমি। এই অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি? সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রাকৃতিক এবং মানবিক উভয় ক্ষেত্রেই বৃহত্তর ইউরোপের বিশেষ বৈচিত্র্য রয়েছে এর মধ্যে। যেমন বিজ্ঞান ও প্রযুক্তির সাফল্যের কারণে ইউরোপ এক অগ্রণী ভূমিকা পালন করছে বর্তমানে। বিজ্ঞান প্রযুক্তির সাফল্যের কারণে ইউরোপ আগায় যাচ্ছে, এই একটা দিককে লক্ষ্য করে তারা আগাচ্ছে। মধ্যযুগের জীবনধারার ব্যাপক পরিবর্তন সূচনা করেছে। তাদের মধ্যে যে মধ্যযুগীয় যে চিন্তা ভাবনা গুলো ছিল সেগুলা আস্তে আস্তে কি করছে, পরিবর্তন করার চেষ্টা করছে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। আবিষ্কার ও উদ্ভাবনের ক্রমবিকাশে আধুনিক শিল্প এবং শহর যন্ত্রযুগের সূচনা করেছে ইউরোপ। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের শিল্প কারখানা, একটা দেশের মধ্যে শিল্প কারখানা, তারপরে শহর। আমরা জানি যে শহরগুলো কি হয়, একটা দেশের গ্রাম অঞ্চলের চেয়ে একটু কি হয়, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এটা একটু বেশি উন্নতি লাভ করে। যার কারণে এই এই শহরকে কেন্দ্র করে কি হয়, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি গুলো, তারপরে বিভিন্ন ধরনের কারখানা, কলকারখানাগুলো গড়ে ওঠে এই শহরকে কেন্দ্র করে। আর ইউরোপীয় অঞ্চলে এটাই হচ্ছে তাদের উন্নতির বড় লক্ষ্য, যে তারা শিল্প, শহর এবং যন্ত্রযুগের সূচনা করেছে। শিল্প, স্বাস্থ্য এবং প্রশাসন ব্যবস্থায় মৌলিক মানবাধিকারের এই বিষয়গুলোকে এক গতিশীল উন্নত অঞ্চলে পরিণত করছে ইউরোপকে। এরপরে আসি ভারত এবং ভারতীয় পরিমণ্ডল। ভারত ও ভারতীয় পরিমণ্ডল বলতে বোঝানো হয়, যেমন 1947-এর আগে, ভারত বিভক্তির আগে যে সমস্ত ইগুলা ছিল সেটা, যেমন সারভুক্ত বিভিন্ন ধরনের দেশ। ভারত এবং ভারতীয় পরিমণ্ডল বলতে বোঝানো হয় সারভুক্ত দেশ, যেমন পাকিস্তান, ভারত রয়েছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলটি একটি উপমহাদেশ হিসেবে বিবেচনা করা যেতে পারে, কারণ যেহেতু এশীয় মহাদেশের মোটামুটি প্রায় সবকটি দেশই এই অঞ্চলের আওতাভুক্ত, তাই একে উপমহাদেশ হিসেবে সমধিক পরিচিত, মানে সমধিক বেশি পরিচিতি লাভ করছে। দক্ষিণ এশিয়ার ভূভাগ, উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে ভারত মহাসাগর, এবং এর পূর্বে আসামের গিরি শ্রেণী, পশ্চিমে ইরান ও আফগানিস্তানের শুষ্ক মালভূমি দ্বারা বেষ্টিত। এর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো কি? ভারতীয় পরিমণ্ডলের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই অঞ্চলে বর্তমান বিশ্বের অন্যতম বিপুল অধ্যুষিত এলাকা, অর্থাৎ সবচেয়ে জনসংখ্যা বেশি এই অঞ্চলে। প্রাক্তন ঔপনিবেশিক শক্তি, অর্থাৎ এটা হচ্ছে ব্রিটিশরা যে রাজত্ব করেছিল সেটাকে বোঝানো হয়েছে। প্রাক্তন ঔপনিবেশিক শক্তি বলতে ব্রিটিশ প্রভাবান্বিত এক ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক পরিমণ্ডল, অর্থাৎ ব্রিটিশরা যেভাবে শাসন করতো ওইরকম একটা সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে বর্তমান সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। যেমন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো, পাকিস্তানের মানুষের জীবনযাত্রার মান এবং
বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ধরন এবং ইন্ডিয়ান অর্থাৎ ভারতের লোকদের জীবনযাত্রার মান কি বিভিন্ন ধরনের দেখা যায়। আমাদের বাংলাদেশের মধ্যে কল্পনা করি না কেন, বাংলাদেশের মধ্যে কল্পনা করলে দেখা যাবে কি বাংলাদেশে বিভিন্ন ধরনের উপজাতি রয়েছে, খ্রিস্টান রয়েছে এবং তাদের কি পেশাও ভিন্ন। মুসলিম রয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হলেও বাংলাদেশে কোনো ধরনের এরকম সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়নি। তবে সেটা সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে কোন দেশে? আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে দেখতে পারবো, কারণ সেখানে কি হচ্ছে, টোটাল বিশ্বের যে সমস্ত মুসলিম আছে, আমার মনে হয়, আমি যতটুকু জানি যে ভারতে মনে হয় মুসলমান বেশি, কিন্তু ওই ওই রাষ্ট্রটা ভারতের মধ্যে মুসলমানদের চেয়ে হিন্দু বেশি। কথাটা আমি আবার ক্লিয়ার করছি যে টোটাল বিশ্বে যে সমস্ত মুসলিম কান্ট্রি গুলা আছে, তাদের মধ্যে যে মুসলিম জনসংখ্যা, তাদের চেয়ে কি ইন্ডিয়াতে কি এরকম মুসলিম বেশি আছে, কিন্তু তারা পারছে না কেন? তাদের সাংস্কৃতিক অঞ্চলটা তাদের মতো করে পারছে না। তাদের দেশে কি তারা সংখ্যালঘু আর হিন্দু জাতির কি সংখ্যা গরিষ্ঠতার কারণে এরকম বৈষম্য দেখা যায়। এই অঞ্চলে বিভিন্ন ধরনের এখানে এসেছে গ্রিক, আরব, অর্থাৎ বিভিন্ন ধরনের জাতি কি করছে এক এক সময় আগমন করছে। মঙ্গোলীয় এসেছে, ব্রিটিশ, পর্তুগিজ, ফরাসি, অর্থাৎ যারাই যখন আসছে তারাই তখন কি করছে এরকম ভাবে শাসন করছে দেশটাকে, অর্থাৎ ভারত এবং ভারতীয় পরিমণ্ডলটাকে তাদের আয়ত্তে নেওয়ার কারণে তারা কি করছে তাদের মতো করে এরকম ভাবে সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধ গুলা কি করছে জাগ্রত করার চেষ্টা করছে। সংঘাত শেষে বিভিন্ন ধরনের সংঘাত উদ্ঘাট পেরিয়ে প্রাক্তন এই ব্রিটিশ উপনিবেশ বিভক্ত করছে একাধিক রাষ্ট্রে। যখন ব্রিটিশরা এসেছিল তখন কি করছিল, যখন তারা দেখলো যে তাদের দ্বারা আর এটা শাসন করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ এখানকার জনগণ কি তাদেরকে মানতেছে না বা তাদের শক্তির সাথে তারা কুলায় উঠতে পারতেছে না, তখন কি করছে বিভিন্ন ওই ওই একটা দেশের ভিতরে কি করছে এই একটা ভারতীয় পরিমণ্ডলের মধ্যে তারা ওই ধর্ম না একটা গোষ্ঠীর সাথে আর একটা গোষ্ঠীর এরকম ভাবে গোলযোগ বাধা দিয়ে তারা চলে গেছে, যার কারণে এই অঞ্চলের সৃষ্টি হয়েছে ধীরে ধীরে একাধিক রাষ্ট্র এই পরিমণ্ডলটা। এদের আচার আচরণ, এই পরিমণ্ডলে বসবাসকারী মানুষের আচার আচরণ, প্রথা, খাদ্যাভ্যাস, বস্ত্র পরিধেয়, গৃহ ও ভাষার সঙ্গে ধর্মের কিংবা ধর্মের সঙ্গে নরগোষ্ঠীর কোনো সাধারণ মিল খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ এই ভাষার সাথে পূর্ববর্তী যে ইগুলা ছিল এদের কোনো মিল নাই। আস্তে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল মণ্ডল, মানে এখানে ভাষার পরিবর্তন ঘটতেছে। এক দেখা যায় পূর্বপুরুষ এটা করতো, আস্তে আস্তে কি হচ্ছে এটা মানে আমরা বলি যে ভার্সন চেঞ্জ হয়, একটা ফোনের ভার্সন চেঞ্জ হয়, এরকম ভাবে একটা চেঞ্জের মাধ্যমে, ধারাবাহিক চেঞ্জের মাধ্যমে এই অঞ্চলটার সাংস্কৃতিক অঞ্চলটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তবে ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং সামাজিক ভেদাভেদের প্রভাব এই অঞ্চলের সকল জনগোষ্ঠীর মধ্যে এখনো যথেষ্ট মাত্রায় রয়েছে। যেটা একটু আগে বললাম আমি যে সাম্প্রদায়িকতার যে অপব্যবহার, এই অপব্যবহারটাই এই একটা বিষয় লক্ষ্য করতে পারবো আমরা যে এই অপব্যবহারটার কারণে কি হচ্ছে এই বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে কি এরকম ভাবে এখনো সংঘাত বাইজেই আছে, একে অপরকে তারা কি করতে পারে না, সহ্য করতে পারে না। তারপরে যাই আমি চীন অঞ্চল, খুব তাড়াতাড়ি শেষ করবো মনে হয়, বোরিং লাগতেছে মনে হয় তোমাদের। একটা হচ্ছে চীনা অঞ্চল। চীনা অঞ্চল বলতে গণচীন, মঙ্গোলীয় এবং তাইওয়ানের অন্তর্ভুক্ত। সাধারণভাবে এর সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে পুরাতন বিশ্বের অন্যতম সুপ্রাচীন সভ্যতার যোগ্য উত্তরসূরি হচ্ছে চীন। অর্থাৎ পুরাতন বিশ্বের তারা কি করছে এখনো এই পুরাতন বিশ্বের যে সমস্ত সভ্যতা ছিল তারা ওইটাকে ধরে রাখছে। সাংস্কৃতিক বিকাশেও তাদের ইতিহাসের দীর্ঘতম অবিচ্ছিন্ন ধারা
ধরে রাখার কারণে তারা কি করছে, ভারতীয় উপমহাদেশ থেকে সম্ভবত লাঙ্গল টানার জন্য কি করছিল, মহিষ সেচের কৌশল এবং ধাতব বিদ্যা প্রভৃতি হোয়াংহুর যে প্রদেশটা আছে এই অঞ্চলে কি করে তারা প্রথম এই সমস্ত ভারতীয় উপমহাদেশ থেকে তারা লাঙ্গল মহিষ সেচের কৌশল যায় না শিখা, তারা কি করছে ওই হোয়াংহুর পীত সমভূমিতে তারা এটা ব্যবহার করছিল। এরপর থেকে চীনের গতিতে নিজস্ব বৈশিষ্ট্য যে একটা অগ্রগতি সেটা কি সাধন করেছে, এমনকি বর্তমান সময়ে তারা কি করছে সেটাকে ধরে রাখছে। আধুনিক কালে ইউরোপীয় অগ্রাসন সাংস্কৃতিক চীনকে সামান্য পরিবর্তন করতে পেরেছে। অর্থাৎ তারা কি করে না যে তাদের মধ্যে ওই রকম সাম্প্রদায়িকতা থাকলেও ভিতরে থাকলেও কিন্তু তারা ওইটা কি করে না এরকম ভাবে প্রকাশ না করে তাদের নিজেদের মতো করে তারা অগ্রসর হচ্ছে, যার কারণে পৃথিবী কোন দেশকেই তারা কি করে না, তারা ভয় না পেয়ে তারা কি করে তাদের মতো করে তারা কাজ চালিয়ে যাচ্ছে, যার কারণে উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছে। এর মধ্যে চীনে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ লোক বাস করে। চীন একটি এক জাতি রাষ্ট্র, কারণ হিসেবে বলা যেতে পারে 90% বেশি লোক মান্ডারিন ভাষায় কথা বলে। তথাকথিত মঙ্গোলীয় বা নরগোষ্ঠীর পীতবর্ণ চীনাদের জাতিগত ঐক্য বিদ্যমান রয়েছে এখনো। চীন এখনো কৃষি প্রধান, তবে শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে দ্রুত উন্নয়নমুখী। এই কৃষি কাজের পাশাপাশি তারা শিল্প এবং অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, বিজ্ঞানের যে ক্ষেত্রগুলা, শিল্প কারখানার যে সমস্ত এগুলো আছে, এগুলাকে তারা ধৈর্য দ্রুত উন্নয়নশীল হচ্ছে, উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে এবং এমনকি তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছে। বিগত 50 বছর ধরে প্রশাসন চীনের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনকে কমিউনিস্ট আদর্শের রূপায়ণ নিয়োজিত থাকলেও বৌদ্ধ, তাওবাদ প্রভৃতি প্রচলিত ভাবধারার বিশেষ প্রভাব এখন লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসি আমি দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল। এই অঞ্চলের অধ্যুষিত এলাকা হচ্ছে উত্তরে চীন, পশ্চিমে ভারতীয় সংস্কৃতির সীমানায় অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের উভয় প্রকার সংস্কৃতির প্রভাব ব্রিটিশ, ফরাসি ওলন্দাজ, স্পেনীয় এবং পর্তুগিজদের সংস্কৃতির যথেষ্ট প্রভাব এই দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে রয়েছে। বস্তুত নরগোষ্ঠীগত এবং বৈশিষ্ট্য এই অঞ্চলের জনজীবনের সঙ্গে চীনাদের যথেষ্ট মিল রয়েছে। এই অঞ্চলের ধর্মীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে মূলত এই অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, ইসলাম ধর্মের প্রসারণ একভাবে ঘটেছে, অর্থাৎ সমানভাবে ঘটেছে। বৌদ্ধ ও হিন্দু ধর্মের বিশেষ প্রাধান্য রয়েছে, মানে এই অঞ্চলটাতে 3টা ধর্ম, বৌদ্ধ, হিন্দু এবং ইসলাম প্রাধান্য থাকলেও কিছু কিছু অঞ্চল রয়েছে বা দেশ রয়েছে, যেমন ইন্দোচীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ ফিলিপাইন। ইন্দোচীনে হিন্দু এবং বৌদ্ধর প্রাধান্য বেশি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে কি মুসলিম সংখ্যার প্রাধান্যতা পেয়েছে। মানবিক বিষয়গুলো ছাড়া তাদের ভৌগোলিক বৈশিষ্ট্যে তারতম্য লক্ষ্য করা যায়। ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে যেমন ইন্দোচীন, গতকালকে আলোচনা করা হয়েছিল মনে জনবিরল অঞ্চল, জনহীন অঞ্চল, এরকম ইন্দোচীনকে একটি জনবিরল অঞ্চল বলা হয়। অর্থাৎ আর এর প্রধান জীবিকা হচ্ছে পেশা হচ্ছে এদের প্রধান পেশা হচ্ছে ধান উৎপাদন। মায়ানমারের ইরাবতী, থাইল্যান্ডের চাও ফ্রাইয়া, ভিয়েতনামের মেকং, রেড নদী উপত্যকাগুলো এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করা যায় আর কি। দক্ষিণ পূর্ব এশিয়ার চীনা সংস্কৃতি ও আধিপত্যের প্রকৃত ও কথিত ভীতি এই অঞ্চলকে
সমস্যা সমস্যা সংকুল করেছে, মানে বিভিন্ন ধরনের যে সমস্যা ছিল সেগুলার করছে, সমাপ্তি ঘটাইছে, এবং তেমনি চীনা এবং জনগোষ্ঠীর মতো প্রগতিশীলতা এই অঞ্চলের উন্নয়নের এক সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে অগ্রসর করে দিচ্ছে। একটা হচ্ছে কৃষ্ণকায় আফ্রিকা অঞ্চল। সাধারণত আমরা জানি যে আফ্রিকার মানুষ বলে কৃষ্ণ, যার কারণে এই অঞ্চলটার নামই এরকম করা হয়েছে, কৃষ্ণকায় আফ্রিকা অঞ্চল। সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত বলা হয় কৃষ্ণকায় আফ্রিকা হিসেবে উল্লেখ করা হয়। নাইজার, চাদ, সুদান, ইথিওপিয়া রাষ্ট্রের নিগ্রো অংশ নিয়ে এই অঞ্চল মূলত গঠিত হয়েছে। কৃষ্ণ আফ্রিকার ভাষাগত বৈচিত্র্য রয়েছে, যেমন এই অঞ্চলে ভাষা এবং উপভাষার সংখ্যা প্রায় 1000। এই অঞ্চলটাতেই মূলত এই ভাষার এত ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়, যা অন্য কোনো অঞ্চলে, এই যে 12টা অঞ্চল রয়েছে, এই 12টি অঞ্চলের মধ্যে তা লক্ষ্য করা যায় না। এই অঞ্চলে ভাষা এবং উপভাষার সংখ্যা প্রায় 1000। এগুলি মূলত নাইজার কঙ্গো ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ভাষার মতো কৃষ্ণ আফ্রিকা শত শত জাতি উপজাতিতে বিভক্ত, যেমন বান্টু, বিভিন্ন ধরনের জাতি এবং উপজাতি লক্ষ্য করা যায়, যেমন বান্টু, গান্ডা, জুলু, সুমু, মাসাই, ভুশ, পিগমি, হুতু ইত্যাদি জাতি উপজাতিদের রয়েছে নিজস্ব ধরনের আচার অনুষ্ঠান। আমরা জানি যে এক একটা ধর্মের বা এক একটা জাতি বা একটা উপজাতির কি হয়েছে, তাদের সাংস্কৃতিক ধর্মের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন মুসলমানদের 2টা ঈদ, রোজা, রমজান তারা পালন করে, এরকম ভাবে হিন্দুদের দেখা যায় যে দুর্গাপূজা সহ মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে থাকে। আবার উপজাতিদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এই সাংস্কৃতিক যে কালচার, এগুলা থেকে কি হয়েছে, সম্পূর্ণ যে বিভিন্ন ধরনের গোষ্ঠী থেকে তারা আলাদা, তাদের মতো করে সাংস্কৃতিক ইটা গঠিত করছে। তা লক্ষ্য করা যায় এই কৃষ্ণকায় আফ্রিকা অঞ্চলে, এটা দেখা যায়। ইসলাম এবং খ্রিস্ট ধর্মের কিছু কিছু অনুপ্রবেশ এই অঞ্চলে রয়েছে। 7 হচ্ছে মধ্য ও দক্ষিণ আমেরিকা অঞ্চল। এটা মূলত মধ্য দক্ষিণ আমেরিকার বলতে মূলত ওই দেশটাকে বোঝানো হয়েছে, যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার উত্তর মেক্সিকো থেকে দক্ষিণ আমেরিকার মহাদেশের প্রায় শেষ পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগ বোঝানো। এই অঞ্চলের ভাষাগত বৈচিত্র্য যেমন ল্যাটিন, প্রাচীন রোমের ভাষা থেকে উদ্ভূত স্পেনীয়, পর্তুগিজ, ফরাসি ভাষা উল্লেখযোগ্য। যদিও ল্যাটিন আমেরিকা বলা হয় এই অঞ্চলকে, ওলন্দাজ প্রভৃতি থেকে ল্যাটিন উদ্ভূত নয় এমন ভাষার প্রভাবও এই অঞ্চলে আছে আর কি। ব্রাজিল ব্যতীত এই অঞ্চলের প্রধান ভাষা হচ্ছে স্পেনীয়। ব্রাজিলরা হচ্ছে পর্তুগিজ ভাষী। তাদের ধর্মীয় বিশ্বাস এবং বিশ্বাসের ল্যাটিন আমেরিকার জনগণ ক্যাথলিক, খ্রিস্টান, অবশ্য খ্রিস্টান এবং হিন্দু জনগোষ্ঠীও এই অঞ্চলে রয়েছে। 8 হচ্ছে উত্তর আমেরিকার অঞ্চল। উত্তর আমেরিকার সাংস্কৃতিক অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। এই অঞ্চলগুলো নিয়ে মূলত উত্তর আমেরিকার অঞ্চল গঠিত। এই অঞ্চলের ভাষা হচ্ছে ইংরেজি। কানাডা অবশ্য দ্বিভাষী। এই অঞ্চলটার মধ্যে কানাডা অন্তর্ভুক্ত। এই অঞ্চল দ্বিভাষী, মানে এই দেশটাতে 2 ধরনের ভাষাভাষী দেখা যায়, একটা হচ্ছে ইংরেজি ভাষী আর একটা হচ্ছে ফরাসি ভাষী। ইংরেজি ভাষীটা হচ্ছে দ্বিভাষী। উত্তর পূর্বের কুইবেক অঞ্চল, অর্থাৎ কানাডার কুইবেক অঞ্চলটা ফরাসি ভাষায় কথা বলে। অবশিষ্ট যে সমস্ত অঞ্চলগুলো আছে তাদের ভাষা আবার ইংরেজি। যদি এর অনুপাত লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে কানাডার ফরাসি ভাষাভাষীদের সংখ্যা মাত্র 30% কম। তার মানে এই অঞ্চলটাতে ইংরেজি ভাষার প্রাধান্যই বেশি। নগরায়ন এবং যন্ত্রশিল্পের ব্যাপক বিকাশের কারণে এই সাংস্কৃতিক অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে মোট জনসংখ্যার প্রায় 50% মাত্র 7টি বড় শহরে বাস করে, মানে অর্ধেক লোকও শহরে বাস করে, এবং বাকি অর্ধেক কি হয়, মানে শহর থেকেও কিছু কিছু অঞ্চল দেখা যায় যে শহরের কাছাকাছি এলাকা, এরকম শহর অধ্যুষিত হওয়ার কারণে এই অঞ্চলটি উন্নত। এই অঞ্চলে কি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে
হ্যালো, হ্যাঁ ভাই, এই অঞ্চলে কি লক্ষ্য করা যায়? শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলতেছি হ্যাঁ তো ভাই, ভাই। শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। মানে এই অঞ্চলটাতে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে, মানে সুউচ্চ ভবনগুলা এই অঞ্চলে গঠিত হয়েছে। সাধারণত আমরা এই ঢাকা শহরের কথা চিন্তা করি, যেমন এই অঞ্চলে কি টিন শেডের যেমন প্রাধান্য একেবারে দেওয়া হয় না বলে চলে। ওই অঞ্চলটাতে কি হয়, এরকম ভাবে প্রতিযোগিতা হয়। দেখা যায় যে গত 20 বছরে প্রায় 200টির মতো গগনস্পর্শী অর্থাৎ আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করছে। এগুলো তাদের বিশ্ব বাণিজ্যের যে কেন্দ্র, এই কেন্দ্র হিসেবে মানে পরিচিতি লাভ করছে, বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে। যার কারণে তারা এই আমাদের থেকে তো উন্নত। অস্ট্রেলিয়া অঞ্চল 9 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চল। অস্ট্রেলিয়া অঞ্চলের মধ্যে দুটি রাষ্ট্র অন্তর্ভুক্ত এই অঞ্চলে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আমরা জানি যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া অঞ্চলের অতি সামান্য সংখ্যক আদিবাসী, এদের ভাষা হচ্ছে ইংরেজি। সাংস্কৃতিক জীবনধারা ক্ষেত্রে ইউরোপীয়দের সঙ্গে ব্যাপক মিল পাওয়া যায়। অর্থাৎ ইংরেজদের সাথে ইউরোপীয়দের সাথে তাল মিলিয়ে তাদের সাংস্কৃতিক জীবনধারাটা তারা পরিচালনা করে আর কি। এই অঞ্চলে এই অঞ্চলকে স্থানান্তরিত ইউরোপ অর্থাৎ ট্রান্সপ্লান্টেড ইউরোপ হিসেবে অভিহিত করা হয়। বস্তুত নির্বাসন দণ্ডপ্রাপ্তদের উপনিবেশ হিসেবে ব্রিটিশ আসামিদের দ্বারা অষ্টাদশ শতাব্দীর শেষে সিডনি অঞ্চলে প্রথম বসতি স্থাপন হয়। এছাড়াও ইতালীয়, ওলন্দাজ, জার্মান, গ্রিক প্রভৃতি জনগোষ্ঠী পরবর্তীতে এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছে। আর তাদের মোট জনসংখ্যা অর্থাৎ ইতালীয়, ওলন্দাজ, জার্মান, গ্রিক এই সমস্ত বংশোদ্ভূত প্রায় ওই দেশগুলোতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে 80% হচ্ছে ব্রিটিশ বংশোদ্ভূত। অস্ট্রেলিয়ার 70% লোক 7টি বড় শহরে বাস করে। এদের মধ্যে একমাত্র সিডনিতেই দেশের প্রায়, অর্থাৎ অস্ট্রেলিয়ার সিডনি যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে 1/4 লোক বাস করে। যেটা বলতেছিলাম যে বলছিলাম যে দ্বিতীয় যে ইউরোপ অঞ্চল, সাবেক সোভিয়েত ইউনিয়ন, আরেকটা ধাপ হচ্ছে আমার সাবেক সোভিয়েত ইউনিয়ন অঞ্চল হিসেবে একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য অর্থাৎ অঞ্চল হিসেবে চিহ্নিত করে। সাংস্কৃতিক অঞ্চল হিসেবে বর্তমানে বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন, আমি আগেই বলেছি এটা যে সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে কি করছে, তারা ইউরোপীয়দের ধাঁচে চলার চেষ্টা করছে, যার কারণে এই অঞ্চলটা তেমন এখন আর ওই সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো নেই। তবুও এর প্রধান পেশা ছিল কৃষি খামারি। আর একটা হচ্ছে স্বল্প আয়তনের সমবায় খামার, একটা হচ্ছে রাষ্ট্রীয় খামার। তাদের দেশে এরকম ভাবে রাষ্ট্রীয় খামারও আছে এবং স্বল্প আয়তনের সমবায় খামার বিদ্যমান দেখা যায়। মানে কৃষি বিভিন্ন ধরনের পশুপালনের জন্য যে সমস্ত খামারগুলা, এই খামারগুলা দুইটা ভাবে বিভক্ত তাদের মধ্যে। সোভিয়েত ইউনিয়ন বর্তমানে বিলুপ্ত। রাষ্ট্রীয় প্রশাসনে গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনীতিতে বাজার ব্যবস্থা এখনো চালু রয়েছে। তবে ভাষা, ধর্ম এবং নরগোষ্ঠী পরিবেশিক এই অঞ্চলের পশ্চিমা ভাগকে ইউরোপীয় সাংস্কৃতিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে। জনবসতির এর মধ্যে যদি আমরা ধর্ম দিক থেকে যদি চিন্তা করি যে এদের কি ধর্মীয় বৈশিষ্ট্য, এদের মধ্যে আছে ককেশীয় আছে, খ্রিস্টান আছে, তারপরে তুর্কি, সুন্নি মুসলমান। তাজিকিস্তানের ভাষা ফার্সি হলেও এরা ইরানিদের মতো শিয়া বা সুন্নি মুসলিম। প্রাকৃতিক এবং সামাজিক বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে ব্যাপক লক্ষ্য করা যায়। যেমন বিগত 74 বছরে সোভিয়েত ইউনিয়ন আমলে এখনকার আর্থসামাজিক অবস্থার যথেষ্ট পরিবর্তন ঘটেছে। এই আর্থসামাজিক অবস্থা পরিবর্তন করার কারণে তারা কি হচ্ছে, আস্তে আস্তে ওই সাবেক কথাটা তাদের মাঝখান ইয়ে থেকে বিলুপ্ত করার চেষ্টা করতেছে তারা আর কি। রাজনৈতিক স্থিতিশীলতা, ধর্মীয় রক্ষণশীলতার পরিহার করলে এই অঞ্চলে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থাৎ চীন এবং ভারতের পরে এটি আত্মপ্রকাশ করবে, সেটা চলমান, মানে তারা চেষ্টা করতেছে। এই
যে তাদের মধ্যে যাতে রাজনৈতিক স্থিতিশীলতা বা ধর্মীয় রক্ষণশীলতা, যে যা ধর্ম পালন করবে, এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা, একটা দেশ রাজনৈতিক ইস্যুর কারণেও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, বা উন্নতির ক্ষেত্রে রাজনীতিটা কি করতে পারে, একটা দেশকে বাধা প্রদান করতে পারে। তারা এটা চেষ্টা করছে আর কি। এরপরে হচ্ছে জাপান। জাপান অন্যতম উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। গোষ্ঠীগত বৈশিষ্ট্যে জাপানিদের সঙ্গে কোরীয় এবং চীনাদের যথেষ্ট মিল রয়েছে। ধারণা করা হয় চীনা মূল ভূখণ্ড থেকেই মূলত জাপানে বা চীনা পূর্বসূরীরা, জাপানিদের পূর্বসূরীগণ বলা হয় চীনকে, অর্থাৎ চীনারা যায় সেখানে বসবাস করা শুরু করে। তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের বহু ক্ষেত্রে, যেমন চীনা দার্শনিকদের, বৌদ্ধ এবং চীনা দার্শনিকদের প্রভাব রয়েছে এদের। নগর ও যান্ত্রিক সভ্যতায় জাপান বর্তমানে একটি পৃথিবীর অন্যতম শীর্ষ রাষ্ট্র। মোট জনসংখ্যার 80% শহরে। বৃহত্তর টোকিও শহরের ব্যাস প্রায় হচ্ছে 120 কিলোমিটার। দেশের মোট উৎপাদনের 20-25% এ কেন্দ্রিকই, অর্থাৎ শহর কেন্দ্রিকই 20-25% উৎপাদন করে তারা মোট উৎপাদনের। সর্বশেষ যে ধাপটা বা অঞ্চলটা, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে, অঞ্চল বলতে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড এর পূর্বে অবস্থিত। অর্থাৎ এগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করলাম যে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার পূর্বে যে অংশটা অবস্থিত বা মহাসাগরীয় দ্বীপপুঞ্জ গঠিত এলাকা, সেই এলাকাকে বোঝানো হয়। মূলত এই অঞ্চলকে 3টা অঞ্চলে বিভক্ত করা হয়। এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটাকে 3টি অঞ্চলে বা এলাকায়, সাংস্কৃতিক এলাকায় বিভক্ত করা হয়। একটা হচ্ছে মেলানেশিয়া, একটা হচ্ছে মাইক্রোনেশিয়া, একটা হচ্ছে মেলানেশিয়া, আর অপরটি হচ্ছে মাইক্রোনেশিয়া। থার্ড যে নাম্বারটা, এটা হচ্ছে পলিনেশিয়া। এখন আসি মেলানেশিয়া যে অঞ্চলটা, সেটায় মেলানেশিয়া অঞ্চল মূলত এটা নিউ গিনি থেকে ফিজি পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে ইন্দোনেশিয়ার পূর্ব সীমান্তের কতিপয় দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি দ্বীপপুঞ্জ। এই অঞ্চলের জনগণ হচ্ছে, জনগণের যে মানুষের যে সাধারণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কৃষ্ণ কায়, এদের মাথার চুল এবং চোখ কালো, কৃষ্ণ বর্ণের লোক। ওই মেলানেশিয়া বলতে বোঝানো হয়, মেলা মিন্স ব্ল্যাক, অর্থাৎ কৃষ্ণ মানুষকে মূলত বোঝানো হয়। এদেরকে আবার আরেকটা নামে ডাকা হয়, যেমন কৃষ্ণ এশিয়া। এই অঞ্চলটাকে কৃষ্ণ এশিয়া অঞ্চল হিসেবেও পরিচিতি লাভ করছে এই অঞ্চলটি। কারো কারো মতে নিউ গিনির জনগোষ্ঠী যথার্থ কালো নয়, যেমন এদের মধ্যে কি একটা সংকর একটা প্রভাব বিদ্যমান, অর্থাৎ বিভিন্ন জাতি বিভিন্ন সময় গেছে, যার কারণে এদের মধ্যে কি ওইরকম ভাবে কৃষ্ণাঙ্গ না জন্মায় আস্তে আস্তে কি হচ্ছে, ওই ধারাবাহিকতাতে জিনগত পরিবর্তনের কারণে তাদের চেহারা এবং বেশভূষার মধ্যে একটা পার্থক্য এসে পড়ছে আর কি। এরপর হচ্ছে মাইক্রোনেশিয়া। মাইক্রো মানে হচ্ছে, মাইক্রো মিন্স স্মল, অর্থাৎ মেলানেশিয়ার উত্তর, ফিলিপাইন এবং দ্বীপপুঞ্জের পূর্ব দিকের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জগুলোকে এই মাইক্রোনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলি হচ্ছে গুয়াম, ক্যারোলাইন ও মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু স্বাধীনতা লাভ করেছে 1968 সালে। এই অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে মেলানেশীয় এবং দক্ষিণ এশীয় জনগণের সংমিশ্রণগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মানে এই অঞ্চলটা স্পেসিফিক কোনো অঞ্চল না, মানে একটা জনগোষ্ঠী বা একটা জাতি গড়ে উঠছে। যেমন আমরা দেখতে পেলাম যে মেলানেশিয়াতে কৃষ্ণ এশিয়া অঞ্চল বলা হয়, কারণ কি সেই অঞ্চলে মানুষের চেহারা কালো, মাথার চুলও এবং চোখও কালো, কৃষ্ণবর্ণ। আর এই অঞ্চলটার মধ্যে মানে সংমিশ্রণ হয়েছে, যেমন দক্ষিণ এশীয় আর মেলানেশীয় যে অঞ্চলটা, দক্ষিণ এশীয় মানুষ এবং মেলানেশীয় অঞ্চল মানুষ একত্রে বসবাস করার কারণে এই অঞ্চলটার স্বাভাবিক কোনো
ধর্মীয় বা আচার আচরণ বেশভূষার কোনো মিল নাই মেলানেশিয়া এবং মাইক্রোনেশিয়ার মধ্যে। একটা হচ্ছে পলিনেশিয়া, উত্তরে হাওয়াই থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীয় অঞ্চলকে পলিনেশিয়া হিসেবে অভিহিত করা হয়। এর দ্বীপপুঞ্জগুলো হচ্ছে সামোয়া, নাউ, টুঙ্গা, মানে কয়েক শত দ্বীপপুঞ্জ নিয়ে এই পলিনেশিয়া অঞ্চলটা মূলত গঠিত। এই অঞ্চলে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মহাসাগরীয় জনগোষ্ঠীর তুলনায় পলিনেশীয়রা অনেকটা ফর্সা, মাথার চুল ঢেউ খেলানো, নাক উঁচু, যথেষ্ট লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। ভারতীয়, মেলানেশীয়, ইউরোপীয় এবং জনগোষ্ঠীর সংমিশ্রিত একটা রূপ পলিনেশীয়দের মধ্যে বিদ্যমান দেখা যায়। অর্থাৎ ভারতীয় রয়েছে, মেলানেশীয় রয়েছে এবং ইউরোপ যে জনগোষ্ঠী, এদের সংমিশ্রণে মূলত এই পলিনেশিয়া অঞ্চলটার বসবাস শুরু হয় আর কি। হাওয়াই ও এর পূর্ব সামোয়া মার্কিন নিয়ন্ত্রণ বস্তুত নতুন সমাজ সৃষ্টি হয়েছে। তথাপি এদের বাচনভঙ্গি, গৃহ নির্মাণ শৈলী, চিত্রকর্ম, প্রযুক্তিগত অবস্থায় পলিনেশীয় দ্বীপগুলোতে এই সংস্কৃতির বিশেষ রূপ লক্ষ্য করা যায়। এখন আমরা এই 12টা অঞ্চল দেখলাম। এই অঞ্চলগুলোর মধ্যে দেখা যায়, আমি এখনই শেষ করবো, প্রায় এই আর 2 মিনিট কথা বলে। এই অঞ্চলগুলোতে কি দেখা যায় যে একটা কোনো স্পেসিফিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই অঞ্চলগুলোকে বিভক্ত করা হয়নি। যদি একটা স্পেসিফিক বৈশিষ্ট্যের উপর প্রকাশ করা হতো তবে কি হতো না, এটা আধুনিক কালে এসে কি হতো, বিভিন্ন মতভেদের সৃষ্টি হতো, যার কারণে এটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যেত। যার কারণে ওই ভূগোলবিদ কি করছে, এই 12টা অঞ্চলে বিভক্ত করছে, বিভিন্ন মানে সব দিক বিবেচনা করে এটা আর কি প্রাধান্য পাইছে। তো আজকে এই পর্যন্তই, আমি আর কথা বাড়াবো না। আর সবার কাছে ক্ষমা চেয়ে এনেছি, কারণ আমার কারণে আজকে এই ক্লাসটা একটু লেট স্টার্ট হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।